জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি শারমিন পুতুল। 1974 সালেই ঐতিহাসিক দলিলের মাধ্যমে 1971-এর অমীমাংসিত ইস্যুর সমাধান করা হয়েছে। এরপর 2002 সালে পারভেজ মোশাররফ পুরো জাতির পক্ষে ফের ব্যাপারটি স্পষ্ট করেন। কাজেই 71-এর ইস্যু আর অমীমাংসিত নয়, এর দুইবার সমাধান হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। সকালে হোটেল সোনারগাঁয়ে পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন দেশের জনগণের স্বার্থে ভবিষ্যতের জন্য পরিষ্কার মন নিয়ে এগিয়ে যাবার সুযোগ এসেছে। আগামী 2 মাসের মধ্যে ঢাকা ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান। অর্থ বাণিজ্যিক সম্পর্কে একে নতুন উচ্চতায় পৌঁছতে কাজ করছে দুই দেশ বলেও জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। বৈঠকের পর একটি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হয়। We had covered wide range of areas: trade, economy, investments, mutual cooperation on security, defense, all sorts of areas under the sun. And we had unanimity of view. We did not have any difference of opinion, which is a very healthy thing. So we also signed today one agreement and 5 MOUs. Total 6 documents have been signed. And I think it's a great beginning that people holding diplomatic and official passports between Bangladesh and Pakistan would not require any visa. So this agreement has been signed. This would add more frequency of the official. My dear brother, in 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available for both countries. And after that, General Musharraf came here in a very open and candid manner. He actually addressed that issue. And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. So I think let's move forward. We have to work together. We have a bright future in this. So you see, this has been done actually. And the issue was resolved twice. এ বিষয় নিয়ে আরও জানাতে রাজধানীর হোটেল সোনারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। লিমন, 71-এর ইস্যু সমাধানের যে বিষয়টি পাক উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন তার বিস্তারিত জানাবেন এবং চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়বস্তু কি কি জানতে পেরেছেন জানাবেন। জি পুতুল, আপনার প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। সেটি হলো যে 1971-এ যেই দেশটির কাছ থেকে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশ আলাদা হয়েছে, এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, সেখানে সাংবাদিকদের পক্ষ থেকে এই আজকে যে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের যে শীর্ষ বৈঠক ছিল, উপদেষ্টা পর্যায়ের, সেখানে কিন্তু সাংবাদিকদের যৌক্তিকভাবে সেই প্রশ্ন আসছিল যে 71-এর পাকিস্তান বাংলাদেশের উপর যে নিপীড়ন, হত্যাযজ্ঞ, গণহত্যা এগুলো যে চালিয়েছে, সেটির আসলে মীমাংসা কীভাবে হবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে পাকিস্তানের যিনি উপপ্রধানমন্ত্রী, একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, উনি বললেন যে এটি অমীমাংসিত বিষয় নয়। ওনার যুক্তি হলো যে 1974 সালে তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের আমলে দুই দেশের একটা ঐতিহাসিক দলিলের মাধ্যমে এর প্রাথমিক বা প্রথম একটা সমাধান হয়েছিল। উনি সম্ভবত যুদ্ধবন্দি বিনিময়ের চুক্তির কথা উল্লেখ করেছেন, বুঝিয়েছেন। তো উনি বলেছেন তখন একটা সমাধান হয়েছে প্রথমত 1974 সালে, এবং 2002 সালে পাকিস্তানের তৎকালীন যিনি প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ, উনি বাংলাদেশ সফর করেছিলেন। তখন ওনার ভাষায়, অর্থাৎ এই ইসহাক দার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, তার ভাষায় যে তখন খুব বিনয়ের সহিত উনি পুরো পাকিস্তান জাতির পক্ষে, উনি বলেছেন শুধু পাকিস্তান না, এই বাংলাদেশ জাতির, বাঙালি জাতির পক্ষেও উনি এই 71 বিষয়টাকে স্পষ্ট করেছেন। এবং উনি বলছেন যে দুইবার যেটির সমাধান হয়ে গেছে এবং এর একটা ঐতিহাসিক দলিল আছে 1974-এর, সেইখানে এখন আর 71 কোনো অমীমাংসিত বিষয় নয়, এটা ওনার দাবি। উনি এটির সঙ্গে যোগ করেছেন যে এখন এই দুই দেশের একটা সমৃদ্ধ ভবিষ্যতের জন্য সামনে এগিয়ে যাবার একটা সময় এসেছে, এবং এই পর্যায়ে দুই দেশেরই উচিত যে
মন খুলে মন পরিষ্কার করে এগিয়ে যাওয়ার, যেটি আপনি বক্তব্য শোনালেন। এটি হলো ৭১ প্রসঙ্গে তার অবস্থান বা বক্তব্য ছিল। জানিয়ে রাখতে চাই যে আজকের এই যে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের যে বৈঠক, সেখানে মোটামুটি ৬টি বিষয়ে একমত হয়েছে। এর মধ্যে একটা চুক্তি আছে। চুক্তিটা হলো যে ভিসা প্রত্যাহার চুক্তি। এর মাধ্যমে সরকারি কর্মকর্তারা এবং কূটনীতিকরা ভিসা ছাড়াই দুই দেশের, এক দেশ থেকে আরেক দেশে সফর করতে পারবে। দ্বিতীয়ত আমরা দেখছি যে সংবাদ সংস্থা বিষয়ক একটা সমঝোতা আছে। এই সমঝোতাটা হবে বাসুস এবং ওই দেশের সংবাদ সংস্থা এপিপিসি। এবং তৃতীয়ত আমরা দেখছি যে বাণিজ্য বিষয়ক একটা ওয়ার্কিং গ্রুপ সমঝোতা হবে, এরকম একটা সমঝোতা হয়েছে। সংস্কৃতি বিনিময় বিষয়ক আছে। এই ধরনের ৬টি চুক্তি এবং সমঝোতা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত কিছুক্ষণ পর পররাষ্ট্র উপদেষ্টা বৈঠক ব্রিফ করবেন। আমরা সেখানে যাচ্ছি। ফরেন সার্ভিস একাডেমিতে সেই বৈঠকটা হবে। রাজধানীর সোনারগাঁও হোটেল থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন। জুলাই আগস্টের গণহত্যা মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই সাক্ষ্য গ্রহণ হয়। এর আগে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও ১৬ জন। এর মধ্যে গত বুধবার সাক্ষ্য দেন 2 চিকিৎসক ও 1 জন নার্স সহ 4 জন। এ সময় চিকিৎসকরা বর্ণনা করেন জুলাই আগস্টে হাসপাতালের চিত্র। জানান চিকিৎসকরা চিকিৎসা দিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে। এ সময় তারা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও ওবায়দুল কাদের সহ পুলিশের বিচার দাবি করেন। এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এছাড়া গুমের মামলায় হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে এবং আরেক মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে আনা হয়েছে ট্রাইব্যুনালে। আইন কিংবা সংবিধান সংশোধন করতে হলে তা নির্বাচিত সরকারই করবে, গণভোটের মাধ্যমে নয়, মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জিয়া পরিষদের উদ্যোগে রিকশা ও ভ্যান চালকদের মাঝে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারলে বিপজ্জনক নির্বাচন হবে। এসব অস্ত্র উদ্ধারে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। দেশের অর্থনৈতিক অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, গার্মেন্টস ও কলকারখানা চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। গণতন্ত্রের স্বার্থে, দেশের রাষ্ট্রের স্বার্থে সংবিধান যদি সংশোধন করতে হয় তারা করবে, সেটা তাদের দায়িত্ব। কিন্তু আগেই আমাকে এটা দিতে হবে, আগেই মানতে হবে। হ্যাঁ, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে বিভিন্ন কমিশন গঠন হয়েছে, যে সংস্কারগুলো আমরা সবাই মিলে আমরা ঐক্যমত পোষণ করছি, সেগুলো আমাদের একটা সুপারিশ আকারে থাকবে এবং নির্বাচিত পার্লামেন্ট প্রয়োজনে সেগুলো সংশোধন করবেন, আইনীকরণ করবেন, আইনে পাশ করবেন। সামনে নির্বাচন, এই অবৈধ অস্ত্র যদি উদ্ধার করতে না পারে অন্তর্বর্তীকালীন সরকার, এই নির্বাচন একটি বিপজ্জনক নির্বাচন হবে। অবিলম্বে অবৈধ অস্ত্র আপনার উদ্ধার করতে হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরীর পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই শহীদের স্বজনরা। সকালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ ও মিছিল অবস্থান কর্মসূচির কথা থাকলেও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সামনে সড়কে পুলিশের বাধার সম্মুখীন হন আন্দোলনকারীরা। পরে সেখানেই বসে পড়েন তারা। কর্মসূচি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের হত্যাকারীদের গ্রেফতার না করা, শহীদ পরিবারের উপর পুলিশি হামলা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হত্যাকারীকে জামিন দেওয়ার প্রতিবাদে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরীর পদত্যাগ দাবি করা হয়। পাশাপাশি হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়। আজকে আমরা রাস্তায় এসে কেন দাঁড়াবো? আমাদের সন্তানরা তো সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য জীবন দিয়ে গেছে। আপনারা যদি বিচার কার্যকর না করতে পারেন, আপনারা নামেন মাঠে, রাস্তায় নামেন, আপনাদের বিচার আমরা করুন। ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে সরিয়ে গেছে, কিন্তু ফ্যাসিদের জনগণ এখনো বাংলাদেশে আছে।
জাতিসংঘের সব শর্তই পূরণ করে 2026 সালে এলডিসি থেকে উত্তরণের পথে বাংলাদেশ। তবে সময় পিছিয়ে 2032 সালে গেলে ব্যবসায়ীরা আরও প্রস্তুত হওয়ার সুযোগ পাবে বলে মনে করছেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। সকালে রাজধানীর একটি 5 তারকা হোটেলে এলডিসি গ্রাজুয়েশন সামনে করণীয় এবং চ্যালেঞ্জ সমূহ শীর্ষক সেমিনার শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। বলেন, মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক ও অর্থনৈতিক ঝুঁকি সূচক এই তিনটি শর্তই বাংলাদেশ পর 2 বার পূরণ করেছে। তাই দ্রুতই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের নিশ্চিত হবে। তবে যুক্তরাষ্ট্রের শুল্ক আঘাত মোকাবেলা, রপ্তানি খাতে বৈচিত্র্য আনা, প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণ, সুশাসন জোরদার এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা তৈরির জন্য বাড়তি সময় প্রয়োজন বলে দাবি করেন তিনি। সেমিনারে আলোচকরা উত্তরণ পরবর্তী করণীয়, নতুন ঝুঁকি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষ করে বিশেষ সুবিধা বন্ধ হয়ে যাওয়া এবং ব্যয়বহুল ঋণের মতো চ্যালেঞ্জ নিয়ে মত দেন। পাশাপাশি বিভিন্ন শিল্পের সংকট ও তা থেকে উত্তরণের উপায় নিয়েও আলোচনা উঠে আসে। যেটা 2026 সালের নভেম্বরে হওয়ার কথা, সেটাকে আমরা 2032 সালে যদি করি, তাহলে প্রাইভেট সেক্টর এবং সরকার দুইজনই মানে ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে এবং যাতে করে গ্র্যাজুয়েশনের পরে আমাদের কোনো অসুবিধা না হয়। এই জন্য আমরা সবাই মিলে একত্র হয়ে সরকারকে এইটুকু মানে সুপারিশ করছি। সংসদ নির্বাচন ঘিরে রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন, যা আজই প্রকাশ হতে পারে। একই সাথে দেশের 83টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি আপত্তি নিয়ে আজ প্রথম দিনের শুনানি চলছে। নির্বাচন কমিশনে সীমানা পুনর্নির্ধারণ নিরপেক্ষভাবে কাজ করার কথা বলেছে ইসি। নির্বাচন ভবনে বেলা 12টায় শুনানি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। 4 নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুরের 18টি আসনের দাবি আপত্তি নিয়ে শুনানি শুরু হয়েছে, যা বিকেল পর্যন্ত চলবে। একই পর্যায়ক্রমে চলতি মাসের 27 তারিখ পর্যন্ত বাকি আসন নিষ্পত্তি নিয়ে শুনানি করা হবে। এসব দাবি আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য 300টি আসনের মধ্যে 39টির সীমানা পরিবর্তন আনার প্রস্তাব করে ইসি। আসনগুলোতে ছোট বড় পরিবর্তন আসলে সবচেয়ে বড় পরিবর্তন হয়ে গাজীপুরে একটি আসন বেড়েছে। একই সাথে বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাবনা রয়েছে। ডাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা 9 সেপ্টেম্বরের পর নিতে প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় শেষে তিনি একথা বলেন। এটি এলাকার ইউনিয়ন চেয়ারম্যান ইলেকশন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনি যত মিথ্যার মধ্য দিয়ে, মিথ্যা গল্প রটিয়ে এবং বিভিন্ন কিছু এডিট করার মধ্য দিয়ে নানাভাবে গল্প ফ্রেমিং করবেন, তত বেশি আপনার অবস্থান নষ্ট হবে। যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো 9 সেপ্টেম্বরের পরে যদি নিয়ে যাওয়া যায়, তাহলে এটা সবার জন্য ভালো হবে। তো এই ইতিমধ্যে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি এবং এটা হচ্ছে শিক্ষার্থীদের অন্যতম একটা প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষা। নথিপত্রবিহীন অভিবাসী ও এর জেরে অপরাধে বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের শিকাগোতে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে পেন্টাগন। শনিবার বিষয়টি নিশ্চিত করেছে ওয়াশিংটন পোস্ট। বিবৃতিতে পেন্টাগন জানায়, শিকাগো শহরে সরকারি সম্পদ রক্ষায় সেনা মোতায়েন করা হবে সেখানে। এর অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরের মধ্যে কয়েক হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হবে। এর আগে শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শিকাগো শহরে অপরাধ ছেয়ে গেছে। সে সময় শহরটির মেয়রের সমালোচনা করেন তিনি। অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাজ্যের বিভিন্ন হোটেলে আশ্রয় দেয়ায় পাল্টাপাল্টি বিক্ষোভ করেছে অভিবাসীদের পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া সাধারণ মানুষ। এ সময় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 11 জনকে আটক করেছে পুলিশ। শনিবার হোরেল ও লিভারপুলে দুপক্ষের এই বিক্ষোভ নিয়ন্ত্রণে শুরু থেকেই সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। লিভারপুলের সেন্ট জর্জেস হলের বাইরে পুলিশের সঙ্গে সংঘাতে জড়াতে দেখা গেছে বিক্ষোভকারীদের। সম্প্রতি এই ইস্যুতে ব্রিটেনের বিভিন্ন শহরে নিয়মিত বিক্ষোভ দেখা যাচ্ছে। জননিরাপত্তা নিয়েও উদ্বেগ ও অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে বারবার যৌন হয়রানির অভিযোগ তুলছেন বিক্ষোভকারীদের একটি পক্ষ। বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায়, সরকারি পরিসংখ্যান অনুসারে চলতি বছর যুক্তরাজ্যের রেকর্ড সংখ্যক অভিবাসন প্রত্যাশীর আবেদনপত্র জমা পড়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই অভিবাসন নীতিকে ভালো চোখে দেখছেন না অভিবাসী বিরোধীরা। তারা বলছেন, অর্থনৈতিক বিপর্যয়ের চেয়ে অভিবাসী সংকট এখন যুক্তরাজ্যের সবচেয়ে বড় সমস্যায় পরিণত হয়েছে।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন দেখতে ওয়েবসাইটে ভিজিট করুন www.ekhon.tv এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon TV।